আগের দিন তোমাদের অভিপ্রেত না অনভিপ্রেত এই প্রকৃতির নিয়মে কিংবা স্বাভাবিকভাবে ঘটছে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো সম্পর্কে তোমাদের বইয়ে ছবিগুলো আছে, সেই ছবিগুলো তোমাদের পড়ে রাখতে বলেছিলাম। অর্থাৎ পরিণত গাছ কেটে ফেলা কিংবা স্বাভাবিক নিয়মে গাছের বেড়ে ওঠা, প্লাস্টিক দ্রব্য বর্জন করা, কলকারখানা বা তোমার মোটর গাড়ির ধোঁয়ার মধ্যে যে দূষণ ঘটিত পদার্থগুলো থাকে সে সম্পর্কে তোমাদের ছবি দেওয়া আছে, শব্দ দূষণের ছবি দেওয়া আছে। এগুলো কোনটা অভিপ্রেত আর কোনটা অনভিপ্রেত ঘটনা সেটা তোমাদের লিখতে হবে। অর্থাৎ ওখানে ছকে দেখো দেওয়া আছে যা যা ঘটতে দেখেছ, সেই ঘটতে দেখা ঘটনাগুলো আমি যেগুলোর উদাহরণ এক্ষুনি তোমাদের জানালাম বা বললাম, সেইগুলোর মধ্যে কোনটা অভিপ্রেত কোনটা অনভিপ্রেত তোমাদের বলতে হবে। আজকে যেখান থেকে পড়া শুরু হবে সেটা হলো আরও কিছু ঘটনা তোমাদের বইয়ে বা তোমাদের বইয়ের 25 নম্বর পাতায় প্রাকৃতিক ঘটনা কিছু দেওয়া আছে, কিছু ঘটনা মনুষ্য সৃষ্ট দেওয়া আছে। যে ঘটনাগুলো তোমরা প্রাকৃতিক, তার মধ্যে যে ঘরটা ফাঁকা আছে সেটা লিখবে প্রাকৃতিকের মধ্যে, আর মনুষ্য সৃষ্টের মধ্যে যে ছকের মধ্যে যে ঘরগুলো ফাঁকা আছে সেগুলো তোমরা লিখবে। যেমন প্রাকৃতিকের মধ্যে লেখা আছে বনের পশুর মৃত্যু, ঘটনাটা কি? স্বাভাবিক মৃত্যু। প্রাকৃতের মধ্যে কিভাবে লেখা, কিভাবে ঘটা সম্ভব সেটা তুমি লিখবে। আর মনুষ্য সৃষ্টের মধ্যে ওই ঘটনাটাকেই লেখা আছে চোরা শিকারীদের হাতে মৃত্যু। আর তারপরে গ্যাপে লেখা আছে কিভাবে ঘটা সম্ভব, সেটা তোমরা সেই গ্যাপের মধ্যে লিখবে। অর্থাৎ মানুষ তার নিজের প্রয়োজনে অনেক সময় অনেক প্রাণীদের হত্যা করে। যেমন আগেকার দিনে রাজারা বা অনেক যাদের হাতে বন্দুক থাকতো তারা বাঘ বা ওই রকম বন্য প্রাণীদের, রয়্যাল বেঙ্গল টাইগার এরকম প্রাণীদের হত্যা করে নিজেদের খুব বড় কিছু মনে করতো বা তাদের চামড়াগুলো টাঙিয়ে রাখতো। এই যে ঘটনা, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট ঘটনা। এইভাবে সেই গ্যাপগুলো তোমরা পড়বে। এখন যেটা লেখা আছে তোমার বইয়ে দেখো, যে ঘটনাগুলো প্রকৃতিতে নিজে থেকেই ঘটে, যে ঘটনাগুলো প্রকৃতিতে নিজে থেকেই ঘটে, যেখানে মানুষের কোনো ঘাত নেই, সেগুলোই প্রাকৃতিক ঘটনা। আর যে ঘটনাগুলো মানুষ নিজে তৈরি করে, যেমন একটা পরিণত গাছকে কেটে ফেলা, এটা তো প্রাকৃতিক ঘটনা নয়, এটা মানুষ নিজের প্রয়োজনে বা নিজের যে দরকার, সেই দরকার চরিতার্থ করার জন্য সে এই ঘটনাটা ঘটাচ্ছে। এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। এরকমভাবে এখানেও একটা চার্ট দেওয়া আছে, চার্টের ওপরে লেখা আছে আমরা কি ঘটতে দেখি, তারপরে অভিপ্রেত না অনভিপ্রেত, প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট। এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা আছে ছকের, সেটা ভর্তি করে তোমাদের দিতে হবে। উনুন জ্বালিয়ে রান্না করা অভিপ্রেত না অনভিপ্রেত, প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট। ভূমিকম্প দেওয়া আছে অভিপ্রেত না অনভিপ্রেত, প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট, তোমরা সেটা লিখবে। আর প্রশ্ন থাকলে আমাকে করবে, আমি বলে দেবো তোমাদের কোনটা অভিপ্রেত কোনটা মনুষ্য সৃষ্ট। এরপরে কর্মপত্র আছে, দেখো 26 পাতায় কর্মপত্র দেওয়া আছে। আমাদের শরীরে খাদ্যের কি পরিণতি হয় তা আমরা আগেই জেনেছি। আমাদের শরীরে খাদ্যের পরিণতি সম্পর্কে আমরা জানি, আমরা তার থেকে শক্তি পাই
খাদ্যের পরিবর্তনের মাধ্যমে স্থিতিশক্তি আমাদের শরীরের মধ্যে জমা হয়, সেটাকে স্থৈতিক শক্তি বলে। সেই স্থৈতিক শক্তি অক্সিজেন দ্বারা জারিত হয়ে গতিশক্তিতে মুক্ত হয়। সেই গতিশক্তি দিয়ে আমরা সমস্ত কাজগুলি করে থাকি। যত দিন যাচ্ছে তত লোক সংখ্যা বাড়ছে, আর দরকার হয়ে পড়ছে বেশি খাদ্যের। সেই বেশি খাদ্য উৎপাদন করার জন্যে আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা দরকার হয়ে পড়ছে। বিশেষ করে সব ধরনের সংকর প্রজাতি, সংকর ধান, সংকর মাছ, সংকর গম, এই ধরনের সংকর প্রজাতির খাদ্য আমাদের সৃষ্টি করতে হচ্ছে। সংকর প্রজাতির খাদ্যের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে তার খাদ্যগুণ বা কোয়ালিটিটা কমে গেলেও কোয়ান্টিটি কিন্তু সব ক্ষেত্রেই অনেক বেশি হচ্ছে, তুলনামূলক অনেক বেশি উৎপাদিত হচ্ছে। কোয়ালিটি সেই পুরনো যাদের মধ্যে সংকরায়নের ফলে যে উদ্ভিদটা, যে প্রাণীটা, যে মাছটা উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু ততটা উন্নত মানের নয়। কোন দিক থেকে? স্বাদের দিক থেকে, কিংবা তার খাদ্যের যে গুণাগুণের বিচারে, কিন্তু পেট ভরার ক্ষেত্রে যথেষ্ট। অর্থাৎ তোমার যেটাকে বলা হয় তুমি কোয়ান্টিটিটা প্রচুর পরিমাণে, অর্থাৎ উৎপাদনের সংখ্যা, উৎপাদিত বস্তু, ধানের সংখ্যা, উৎপাদিত মাছের সংখ্যা অনেক বেশি হচ্ছে। যার জন্যে আমাদের এই পদ্ধতিগুলি, এই উৎপাদিত বস্তুগুলি আমাদের এখন বেশি করে আমরা চাষ করছি। তার জন্য আমাদের বেশ কিছু কৃত্রিম সার, কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, কৃত্রিম উদ্ভিদ অবলম্বন করতে হচ্ছে, যেটাকে আমরা সংকর উদ্ভিদ বলে থাকি। এতে অসুবিধা হচ্ছে। অসুবিধাটা কি? আমরা গাছের ফুল আসার সাথে সাথেই বা গাছের সদ্য ফল ধরার সাথে সাথেই মাছ বা ধান, গমের ক্ষেত্রে আমরা কীটনাশক প্রয়োগ করছি। এই কীটনাশক প্রয়োগ করলে কি হচ্ছে? তাহলে কি ধান গাছে বা গম গাছে পতঙ্গের আক্রমণ ঘটছে না, বা ঘটলেও সেই পতঙ্গগুলো বেশি দিন স্থায়ী হতে পারছে না। কারণ সেই কীটনাশকগুলো পতঙ্গ মেরে ফেলার জন্য যথেষ্ট। অর্থাৎ পতঙ্গদের একটা ক্ষমতা আছে, তারা বুঝতে পারে যে এই গাছটার মধ্যে কীটনাশক ছড়ানো হয়েছে, এই গাছটার মধ্যে কীটনাশক ছড়ানো নেই। সেই জন্য তারা চট করে সেই গাছের মধ্যে বসবেই না যদি সেখানে কীটনাশক ছড়ানো হয়ে থাকে। ফলে কী হচ্ছে? গাছটা খুব ভালো বাড়ছে, ফসল উৎপাদিত হচ্ছে, এবং সেই ফসল আমরা সহজেই ধান থেকে ফসলটা আমরা ঘরে তুলতে পারছি। কিন্তু অসুবিধাটা কি হচ্ছে? এই কৃত্রিম সার বা কৃত্রিম কীটনাশক কী করছে? ওই ধান বা গমের মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে আমাদের শরীরের মধ্যে সেই কীটনাশকটা পরোক্ষভাবে ঢুকে পড়ছে, যেটা বিভিন্ন রোগের এক কারণ হিসেবে আমরা ধরতে পারছি যে এই আমাদের এই খাদ্য থেকে এই কীটনাশক ঢোকার ফলে আমাদের এই রোগটা হয়েছে। এই জন্যে কীটনাশক প্রয়োগের ফলে আমাদের শরীরের পরোক্ষভাবে ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু উৎপাদনের ক্রমবর্ধমানের জন্য উৎপাদনের যে সংখ্যা, উৎপাদিত উদ্ভিদের উৎপাদিত ফসলের যে পরিমাণ, সেই পরিমাণ তুলনামূলক অনেক, প্রায় 3 গুণ বলা যেতে পারে, বেড়ে যাওয়াতে আমরা সেই ব্যাপারটাকে, মানে যারা ফসল উৎপাদন করে, চাষি বা কৃষক, তারা কিন্তু ওই ব্যাপারটাকে মাথায় নিচ্ছে না, যেটার ফলে এই কীটনাশকটা প্রয়োগের ফলে মানুষের ক্ষতি হতে পারে। তারা তাদের উৎপাদনের পরিমাণটা দেখছে, উৎপাদনের পরিমাণ যেহেতু বাড়ছে, সেই জন্য তারা ব্যাপকভাবে কীটনাশক বা রাসায়নিক সার দিচ্ছে, তাতে ভবিষ্যতে মানুষের মধ্যে যা হবে সেই কথা তারা ভাবছে না। এখন যেটা বলা হচ্ছে এখানে তোমাদের বইয়ের মধ্যে দেখো, যতটা রাসায়নিক ব্যবহার করা হলো, তারা কি সবটাই কাজে লেগে গেল? যদি না হয়, তাহলে বাকি অংশটা কোথায় গেল বলে তোমার মনে হয়? বাকি অংশটা
তোমার গাছের মধ্যে রয়েছে, ফলের মধ্যে রয়ে গেল। সেই ফলের মধ্যে রয়ে যাওয়া ফলটা তুমি গ্রহণ করলে, সেই চালটা তুমি গ্রহণ করলে, তার থেকে তুমি ভাত হলো, সেই গমটা তুমি গ্রহণ করলে, তার থেকে আটা হলো, সেই আটা থেকে তুমি রুটি খেলে বা ময়দা হলো, সেটা আমাদের খাদ্যের মধ্যে, আমাদের শরীরের মধ্যে ঢুকলো। যদিও তার পরিমাণ খুব সামান্য, কিন্তু তাহলেও সেই খাদ্য আমাদের শরীরের মধ্যে ঢুকছে। এখন যেটা দেখা যাচ্ছে যে চাষের জমি থেকে বর্ষাকালে কি কি মাছ পাওয়া যেত, আর এখনই বা সেখানে কি কি মাছ পাওয়া যায়। এই যে দুটো মাছ প্রবেশ করছে, দুটো মাছের মধ্যে আগে রাসায়নিক সার ওইভাবে অতটা প্রয়োগ করা হতো না, কীটনাশক প্রয়োগ করা হতো না, ফলে আমাদের এই ধরনের শরীরে বিষক্রিয়ার পরিমাণও কম থাকতো। কিন্তু বর্তমানে বিষক্রিয়াটা একটু বেশি হচ্ছে, কারণ এই ধরনের কীটনাশক বা রাসায়নিক সার বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের বই দেখো, তোমাদের 27 পাতায় দেওয়া রয়েছে, সুন্দরভাবে লেখা রয়েছে, ওই ধরনের মাছ খাওয়ার পর মানুষের মাছের দেহ থেকে বিষ প্রবেশ করে এবং তা দেহের নানা অঙ্গে, কোন কোন অঙ্গে, যেমন যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, এমনকি ফুসফুসেও জমা হয়। এই রাসায়নিকগুলো কিন্তু অনেক দিন থেকে যেতেও পারে, অনেক দিনে থেকেও যেতেও পারে। দেহের মধ্যে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে। খাদ্য বা পানীয় সঙ্গে অথবা অন্যভাবে এই রাসায়নিকগুলো আমাদের বা অন্য প্রাণীদের শরীরে ঢুকে পড়ে। এর জন্যে মানবদেহে নানা ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। নিচের ছবিতে সেই অঙ্গগুলো চিহ্নিত করা হলো, যে অঙ্গগুলোর মধ্যে এই রাসায়নিক বস্তু জমা হয়। তারপরে দেখো, একটা নিচে সারণী দেওয়া আছে, সারণী বা ছক দেওয়া আছে। সেই ছকে কি দেওয়া আছে দেখো, তোর বইয়ের মধ্যে যে ছকটা দেওয়া আছে, সেই ছকের মধ্যে কয়েকটা রাসায়নিক পদার্থের নাম দেওয়া আছে। এই রাসায়নিক পদার্থগুলো সার এবং কোন কীটনাশকগুলো সেই তার মধ্যে রয়েছে তার নামও এখানে দেওয়া আছে। অর্থাৎ ইউরিয়া হিসেবে আমরা যে সারটা দিই সেটা প্রকৃতপক্ষে এক ধরনের রাসায়নিক সার। ডাই অ্যামোনিয়াম ফসফেট হিসেবে যেটা জমিতে দেওয়া হয় সেটা এক ধরনের রাসায়নিক সার। আবার পোকা বা পতঙ্গকে মারার জন্যে যে কার্বারিল বলে একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, আসলে সেটি প্রকৃতপক্ষে রাসায়নিক কীটনাশক। কিংবা ম্যালাথায়ন নামে যে রাসায়নিক কীটনাশকটি প্রয়োগ করা হয় ব্যাপকভাবে পোকামাকড়কে ধ্বংস করার জন্যে, সেটাও আমাদের শরীরে কোনো না কোনোভাবে ক্ষতি করে। সেইটার প্রসঙ্গে তোমাদের পরের বইয়ের পাতায় দেওয়া আছে। দেখো, যে ছবিতে কীটনাশক স্প্রে করার পর তার প্রভাব পরিবেশে অন্যান্য জীবের ওপর পড়তে পারে, তার ছবিগুলি এখানে দেওয়া আছে। অর্থাৎ কোন কোন প্রাণীর ওপর তার প্রভাব পড়ে তার একটা ছবি দেওয়া আছে। তোমরা একটা ধারণা করতে পারবে যে প্রথমে দেখো, একজন রাসায়নিক কীটনাশক জমিতে, ধানের জমিতে বা গমের জমিতে প্রয়োগ করছে, এবং সেই প্রয়োগের ফলে কোন কোন প্রাণীর দ্বারা কোন কোন প্রাণীর মধ্যে সেই রাসায়নিক রাসায়নিক কীটনাশকটি ঢুকছে তারও একটা ছবি দেওয়া আছে। এই থেকে আমাদের এখানে অবশ্যই লেখা আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে, ওপরের প্রথম ছবিতে কীটনাশক স্প্রে করার পর তার প্রভাব পরিবেশের অন্যান্য কোন কোন জীবের ওপর পড়তে পারে তা অন্য ছবিগুলি দেখে লেখো বা সে সম্পর্কে তোমরা একটা ধারণা তৈরি করো। এরপরে যেটা তোমাদের যে চ্যাপ্টারটা নতুন একটা অংশ শুরু হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে মন্থর ও দ্রুত ঘটনা। তুমি একটা বাটিতে জলের মধ্যে ছোলা ভিজিয়ে রাখলে সঙ্গে সঙ্গেই ছোলার অঙ্কুর বেরোয় না। এই যে ঘটনা, এইটা তুমি তো বুঝতেই পারবে যে সঙ্গে সঙ্গে বেরোয় কি বেরোয় না। তোমরা বরং বাজার থেকে চাল কিনে আনলে, এই চাল কিভাবে পাওয়া যায় সংক্ষেপে ধাপগুলি
লেখা হলো। সেই চাল থেকে কখন ভাত হয়, কিভাবে ভাত হয়, সে সম্পর্কে তুমি একটা তোমার মায়ের কাছ থেকে ধারণা নিতে পারো। এই ঘটনাগুলি তোমাকে এই সাধারণ উপলব্ধি থেকে জানতে হবে যে এটি মন্থর কি দ্রুত ঘটনা। এইরকম মন্থর বা দ্রুত ঘটনার কয়েকটা উদাহরণ এখানে পরপর দেওয়া আছে। তুমি সেগুলি একটা একটু করে জানবে এবং সেই সম্পর্কে তোমার একটা ধারণা লিপিবদ্ধ করবে খাতায়। আজকে এই পর্যন্ত। পরের ভিডিওটা আমি এর পরের অংশ থেকে শুরু করব।